আমার সৌভাগ্য ছিল মাননীয় বিরোধী দলীয় নেতার সাথে জুলাই বিপ্লবে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যেতে থাইল্যান্ডে। কারো গলা থেকে নিচ পর্যন্ত অবশ, কারো পেটে যন্ত্র লাগানো, যন্ত্র ছাড়া তিনি মল ত্যাগ করতে পারেন না। অধিকাংশ আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফেরত আসবে না, টকবকে তরুণ কিশোর। কিন্তু সবচেয়ে অবাক হয়েছে যখন সবাই শুধু একটি কথা বললো আমাদের তাকে, আমরা যে আমাদের জীবনের স্বপ্ন ধ্বংস করলাম, আর কোনোদিন আমরা স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না, বিছানা ছাড়তে পারবো না, এর বিনিময়ে আমরা কি পেলাম? এবং একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পলিটিশিয়ানদের যে লেখালেখির সাথে সংযুক্ত থাকা। এইটা একটা বড় একটা বার্তা দেয়, একটা মেসেজ দেয় তার অধস্তনদের, যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে যখন আন্দোলনকে দাঁড় করানো যায় বা একটা পলিটিক্যাল ভিউ দাঁড়িয়ে যায়, তখন সেই আন্দোলনকে পরাজিত করার কোনো শক্তি অল্টারনেট থাকে না। আমরা এই জায়গা থেকে ইন্সপায়ার্ড হই, আমাদের এই প্রজন্ম ইন্সপায়ার্ড হয়। তো প্রধান অতিথি সৈয়দ আলী আহসান সাহেব যখন দাঁড়ালেন বক্তৃতা, খুব অসাধারণ তিনি আরম্ভ করলেন তার বক্তব্য দিয়ে। বললেন যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি জামাত ইসলামীর বিরুদ্ধে 302 ধারায় একটা মার্ডার কেসের মামলা দায়ের করতে চাই। প্রধান অতিথি যখন এরকম আরম্ভ করেন সবাই তো আশ্চর্য হয়ে যায় যে আসলেন বইয়ের মোড়ক উন্মোচনে আর বলতেছেন যে জামাতের বিরুদ্ধে তিনি 302 ধারায় মার্ডার কেসের মামলা দায়ের করবেন। বলে আমি মামলাটা এই কারণে করতে চাই জামাতের বিরুদ্ধে, যে জামাত ইসলামী আজকে যার বইটা আমি উদ্বোধন করছি অর্থাৎ আব্বাস আলী খান সাহেবের কথা বলছেন, যে তার মতো একজন সুসাহিত্যিক, তার মতো একজন অসাধারণ ঐতিহাসিক, তার মতো একজন বিদ্বান ব্যক্তি, যিনি রাজনীতিতে না আসলে এই জাতি একজন ক্ষণজন্মা একজন ব্যক্তিত্বকে পেত সাহিত্যের অঙ্গনে, তার ভাষায়। তো জামাত ইসলামী রাজনীতিতে এনে তাকে হত্যা করেছে। রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামীর বিরুদ্ধে আমি 302 ধারায় মামলা করতে চাই। তো তিনি যখন এটার ব্যাখ্যা দিলেন তখন আমরা বুঝলাম যে ওনার ব্যাখ্যা কোন লাইনে তিনি কথা বলেছেন। আমি জানি যে এটা খুবই দুঃসাধ্য, কারণ এত ব্যস্ততার মধ্যেও একটি দলের সেক্রেটারি জেনারেল হয়ে তিনি এই বই লিখেছেন। আসলে তিনি এটি প্রয়োজন ফিল করেছেন বলেই লিখেছেন। এবং এখানে আমার দাবি থাকবে, জামাতের নায়েবে আমির এমপি সাহেব এখানে উপস্থিত আছেন, এটি মাজহার ভাই, তার জীবনের জন্য যে ভয়ঙ্কর স্মৃতি, যে তিনি ফাঁসির আসামি ছিলেন, সেখান থেকে তিনি বেরোয় এসছেন, সেই স্মৃতিটা অবশ্যই তিনি লিখবেন। পেশায় একজন আইনজীবী হওয়ার কারণে যখন হাসিনার নির্যাতনের জোর বাড়তে থাকলো, জেলখানায় আইনজীবী হিসেবে এতবার যেতাম, মাঝে মাঝে আমরা আইনজীবীরা দুষ্টুমি করে বলতাম যে বাংলাদেশের ধনাঢ্যরা সেকেন্ড হোম করেন মালয়েশিয়াতে, আমরা যারা তৎকালীন বিরোধী দলে ছিলাম আমরা বলতাম যে আমাদের সেকেন্ড হোম হচ্ছে জেলখানা। কিছুদিন পর আমার পিতা গ্রেফতার হয়ে জেলখানায় যান। প্রতি সপ্তাহে জেলখানা যেতে হতো। আমার শিশুকন্যারা জিজ্ঞেস করতো, বাবা আমরা এতবার ওখানে কেন যাই? দুষ্টুমি করে বলতাম যে ওখানে তো দাদু আছে। ওরা জেলখানার নাম বলতো দাদুর বাসা। প্রত্যেক শুক্রবার আমরা দাদুর বাসা যেতাম। তারপর শুরু হলো আমার অন্ধকার জীবন, যেখান থেকে কখনো জীবিত ফিরবো কিনা এই আশা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ যখন তার অপার করুণায় দ্বিতীয় জীবন ভিক্ষা দিলেন, বেরোয় জানতে পারলাম আমরা যারা অন্ধকারে ছিলাম আমরা তুলনামূলক ভালোই ছিলাম। আমাদের সকল দুশ্চিন্তা থেকে মুক্ত ছিলাম, শুধু একমাত্র কবর এবং কবরের পরবর্তী জীবন ছাড়া কোনো চিন্তা মাথায় ছিল না। কিন্তু যারা বাইরে ছিলেন তারা কত দুর্বিষহ জীবনযাপন করেছেন। আমাদের আজকের যে বই লিখছেন, কতটি বছর, কতটি ঈদ উনি পরিবার ছেড়ে কাটিয়েছেন। আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আর একবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি। কাদের আত্মদানে, কাদের চোখ হারানো, পা হারানো, জীবনের স্বপ্ন হারানোর বিনিময়ে তাদেরকে আমরা কতটুকু মনে রাখতে পারছি। আমার সৌভাগ্য ছিল মাননীয় বিরোধী দলীয় নেতার সাথে জুলাই বিপ্লবে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যেতে থাইল্যান্ডে। কারো গলা থেকে নিচ পর্যন্ত অবশ, কারো পেটে যন্ত্র লাগানো, যন্ত্র ছাড়া তিনি মল ত্যাগ করতে পারেন না। অধিকাংশ আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফেরত আসবে না, টকবকে তরুণ কিশোর। কিন্তু সবচেয়ে অবাক হয়েছে যখন সবাই শুধু একটি কথা বললো আমাদের তাকে,
আমরা যে আমাদের জীবনের স্বপ্ন ধ্বংস করলাম, আর কোনোদিন আমরা স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না, বিছানা ছাড়তে পারবো না, এর বিনিময়ে আমরা কি পেলাম? আমরা কি নতুন বন্দোবস্ত পাবো? আমরা কি এমন একটি শাসন ব্যবস্থা পাবো যেখানে শাসকরা শাসক নয়, সেবক হতে বাধ্য হবে? মাননীয় বিরোধী দল নেতার হাত ধরে একজন প্যারালাইজড কিশোর, যে এই ক্লাস 8-এ থাকতে গুলিবিদ্ধ হয়ে এখন আর কোনোদিন হাঁটবে না, তাকে আমাদের বিরোধী দল নেতা জিজ্ঞেস করলেন যে তোমার কি করতে পারি তোমার জন্য? সে তার হাত ধরে বলেছিল, গণভোটের রায় বাস্তবায়ন করুন, নতুন বাংলাদেশের বন্দোবস্ত করুন, যাতে আমাদের এই আত্মত্যাগ বৃথা না হয়। মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে সারা দেশবাসী এবং সারা বিশ্বে অবস্থানত প্রবাসী থেকে বলতে চাই, যাদের জন্য আমরা আবার আজকে স্বাধীন, যাদের জন্য আমরা আবার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, তাদের দাবি এবং আপামর জনগণের সবার দাবি, বাংলাদেশ নতুন যাত্রা শুরু করবে এমন একটি ব্যবস্থায় যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, জবাবদিহিতা থাকবে এবং শেষ পর্যন্ত মূল ক্ষমতার উৎস জনগণ এবং তাদের কাছে জবাবদিহিতার কাছে থাকবে, এবং সেই জবাবদিহিতার প্রথম ধাপ গণরায়ের বাস্তবায়ন। আসুন তাদের প্রতি ঋণ আমরা শোধ করি, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ গণরায়কে বাস্তবায়ন করে সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। সবাই এই বইগুলো পড়বেন, আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের পড়াতে হবে যাতে তারা ভুলে না যায় কত রক্তের বিনিময়, কত চোখের পানির বিনিময়, কত হারানোর স্বপ্নের বিনিময়ে পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা। আল্লাহ এই বাংলাদেশের মাটিতে আর কোনো দিক ফ্যাসিবাদ ফিরিয়ে না আনুক, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে। এই দোয়া করে শেষ করছি। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশের লক্ষ তরুণের প্রাণের স্পন্দন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে। কথা বলবেন ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের লেখা 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। সময় স্বল্পতার কারণে আমি নাম বলছি না, তবে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের ভেতরে সবার কমন একটা মিল হচ্ছে, সবাই দীর্ঘদিন ধরে জেল খাটছে, দীর্ঘদিন জালেমের অত্যাচারের শিকার, আয়নাঘরে ছিল, নির্যাতনের শিকার হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউরোপে একটা কথা প্রচলিত আছে, আইদার ইউ পাবলিশ ওয়ার প্যারিস, হয় তুমি কোনো কিছু প্রকাশ করো অথবা তুমি ধ্বংস হয়ে যাও। অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকার এবং সদকায়ে জারিয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাধ্যমের কথা বলেছেন, আল ইলমু বিমা ইয়ানতাফাউ বিহি, ওই এলেম যার মাধ্যমে মানুষের উপকার হয়। এটা হচ্ছে লেখনির মাধ্যমে মানুষকে সচেতন করা, জাতিকে জাগ্রত করার একটা বড় মাধ্যম হিসেবে লেখালেখির এই জায়গাটা মানুষকে তার মৃত্যুর পরেও জাগিয়ে তোলে, জাগিয়ে রাখে। আমরা যখন অধ্যাপক গোলাম আজম স্যারের বইগুলো পড়ি, মনে হয় ওই সময়ের সাথে আমাদের একটা ব্রিজিং তিনি করে দিচ্ছেন, তিনি নিজেই কথা বলছেন আমাদের সাথে। বইগুলো হচ্ছে সবসময় মানুষের সাথে, পাঠকের সাথে কথা বলে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক বা আমার সম্পর্কটা অনেক আগে থেকে, কারণ খুলনাতে আমারও বাড়ি, ভাইয়েরও বাড়ি। ছোটোবেলায় যখন ছাত্র শিবিরের সংগঠনে যোগদানের পর থেকেই ভাই মহানগর সভাপতি, মহানগর আমির ছিলেন। ওই সময়ে আমাদের স্টাডি ক্লাস 9 সাল 10 সাল, আমি 9 সালে মেম্বার হই, আমাদের স্টাডি ক্লাস, কোরআন ক্লাসগুলো ভাই মূলত চালাতেন। দীর্ঘ সময় ধরে এই ক্লাসগুলো হতো। আমাদের ভাইয়েরা খুব তৃপ্তি সহকারে, ভাই মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি তিনি একটা মাদ্রাসা সভাপতি ছিলেন, মানে মাদ্রাসায় দায়িত্ব পালন করতেন এবং চমৎকার কোরআন তেলাওয়াত, কোরআন হাদিসের উপরে অনবদ্য দখল, তৎকালীন সময়ে দার্স লেখা, দার্স দেয়া, এই বিষয়গুলো আমাদেরকে খুব আবেগ আপ্লুত করতো। এরপরে দীর্ঘ একটা সময় ধরে জেলখানায় কাটে, প্রায় 7 বছর ধরে আমাদের থেকে বিচ্ছিন্ন, এবং এই অবস্থায় তার ফ্যাসিবাদী আমলের সময়গুলো কেটেছে। জেল থেকে বের হয়েছে, আবার জেল গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ড দিয়েছে, নো অ্যারেস্ট নো হ্যারেস, এই অর্ডার কোর্টের থেকে থাকার পরেও বারবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় বিভিন্ন সময় অকথ্য নির্যাতনও করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। এই মাজলুম জননেতার
যে বইগুলো এখানে কারাগারের স্মৃতি নিয়ে তিনি একটি বই লিখেছেন, মুমিনের সবর ধৈর্য কিভাবে আমরা নিতে পারি নামাজের মাধ্যমে, সেই বিষয়গুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন। এবং একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পলিটিশিয়ানদের যে লেখালেখির সাথে সংযুক্ত থাকা। এইটা একটা বড় একটা বার্তা দেয়, একটা মেসেজ দেয় তার অধস্তনদের, যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে যখন আন্দোলনকে দাঁড় করানো যায় বা একটা পলিটিক্যাল ভিউ দাঁড়িয়ে যায়, তখন সেই আন্দোলনকে পরাজিত করার কোনো শক্তি অল্টারনেট থাকে না। আমরা এই জায়গা থেকে ইন্সপায়ার্ড হই, আমাদের এই প্রজন্ম ইন্সপায়ার্ড হয়। আমাদের রাহবাররা সাবেক যারা দায়িত্বশীল ছিল, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান ভাইদেরও অনেক বেশি লেখা ছিল। অধ্যাপক গোলাম আজম সাহেবের প্রচুর বই লেখা আছে এবং অনেক জ্ঞানে গুণে মানে দখল ছিল তাদের। আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি এই সদকায়ে জারিয়ার যে কার্যক্রমগুলো তারা জারি রেখেছেন, এগুলো উম্মাহের খেদমতে যেন কাজে লাগে। আল্লাহ রবুল আলমিন তাদের এই ত্যাগ কোরবানিকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যিনি জামাত ইসলামী নামক এই প্রতিষ্ঠানের সেক্রেটারি জেনারেল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এমপি ছিলেন জনাব মিয়া গোলাম পরোয়ার সাহেবের লিখিত 5টি বইয়ের আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি আরেকজন মজলুম নেতা, আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির, দীর্ঘ 14 বছর যিনি কারাগারে ছিলেন, জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমার খুবই প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনি বাংলাদেশ সরকারের সম্মানিত একজন মন্ত্রী, জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই এমপি, আমাদের বুলবুল ভাই সহ শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আছেন, এখানে ব্যারিস্টার আরমান আছেন, আব্দুল জব্বার সহ উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় সুধীমণ্ডলী। আমি প্রথমেই এটা একটা ব্যতিক্রম, বাংলাদেশে সাধারণত রাজনৈতিক দলের যারা শীর্ষ দায়িত্বে আছেন তাদের লেখালেখিটা কম, খুব বেশি চোখে পড়ে না। এর মধ্যে ব্যতিক্রম তো আছেন কিছু, যাদের নাম আমরা জানি। তো আমার সে মনে হচ্ছে যে সমসাময়িক সময়ে আমাদের জনাব পরোয়ার সাহেব এই বইগুলো লিখেছেন। এর মধ্যে একটি হচ্ছে কারাগারের স্মৃতি, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তিনি লিখেছেন। তো আমি জন্য মোবারকবাদ জানাচ্ছি যে রাজনৈতিক দায়িত্ব পালন করে, শীর্ষস্থানীয় এই ভূমিকা পালন করে লেখালেখির এই প্রফেসর গোলাম আজম সাহেবের ভাষায় এটা হচ্ছে একটা রোগ, লেখালেখির রোগ আছে কিনা দিয়ে বলতেন আর কি। তো এই রোগে তিনি আক্রান্ত হয়ে 5টি বই ইনশাআল্লাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ লিখেছেন, এই জন্য তাকে মোবারকবাদ। আমার বেশ কয়েক বছর আগের একটি ঘটনা বলতে হচ্ছে। এই ঘটনার দুজন নায়ক, দুজনই দুনিয়াতে নেই। একজন হচ্ছেন মরহুম আব্বাস আলী খান সাহেব, আরেকজন হচ্ছেন প্রফেসর ডক্টর সৈয়দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আলী হাসান স্যার। এই প্রেস ক্লাবে এই প্রোগ্রামটা ছিল, সম্ভবত এটা 97 বা 98 হবে। আব্বাস আলী খান সাহেবের লেখা খুব বিখ্যাত একটি বই হচ্ছে বাংলার মুসলমানদের ইতিহাস, প্রায় 500 পৃষ্ঠার বই, খুবই চমৎকার বই। এবং তিনি জানেন, আপনারা হয়তো যারা তার বইগুলো পড়েছেন, খুবই সুসাহিত্যিক। তো প্রধান অতিথি সৈয়দ আলী হাসান সাহেব যখন দাঁড়ালেন বক্তৃতা, খুব অসাধারণ তিনি আরম্ভ করলেন তার বক্তব্য দিয়ে। বললেন যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি জামাত ইসলামীর বিরুদ্ধে 302 ধারায় একটা মার্ডার কেসের মামলা দায়ের করতে চাই। প্রধান অতিথি জন এরম আরম্ভ করেন, সবাই তো আশ্চর্য হয়ে যায় যে আসলেন বইয়ের মোড়ক উন্মোচনে আর বলতেছেন যে জামাতের বিরুদ্ধে তিনি 302 ধারায় মার্ডার কেসের মামলা দায়ের করবেন। বলে আমি মামলাটা এই কারণে করতে চাই জামাতের বিরুদ্ধে, যে জামাত ইসলামী আজকে যার বইটা আমি উদ্বোধন করছি, অর্থাৎ আব্বাস আলী খান সাহেবের কথা বলছেন, যে তার মতো একজন সুসাহিত্যিক, তার মতো একজন অসাধারণ ঐতিহাসিক, তার মতো একজন বিদ্বান ব্যক্তি, যিনি রাজনীতিতে না আসলে এই জাতি একজন ক্ষণজন্মা একজন ব্যক্তিত্বকে পেত সাহিত্যের অঙ্গনে, তার ভাষায়। তো জামাত ইসলামী রাজনীতিতে এনে তাকে হত্যা করেছে। রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামীর বিরুদ্ধে আমি 302 ধারায় মামলা করতে চাই। তো তিনি যখন এটার ব্যাখ্যা দিলেন, তখন আমরা বুঝলাম যে ওনার ব্যাখ্যা কোন লাইনে তিনি কথা বলেছেন। তো এটা ঠিক যে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক নেতৃবৃন্দ
লেখালেখি কম করেন। আমরা ফুল টাইম রাজনীতিবিদ হয়ে গেছি, অথচ আমেরিকার মতো একটি দেশের রাষ্ট্রপ্রধান, একাধিক রাষ্ট্রপ্রধানের বই আছে যেগুলা মিলিয়ন মিলিয়ন কপি চলে, একাধিক আছে, আপনার বাজারে এগুলো জানেন কি, বা ইংল্যান্ডে আছে, ইউরোপে আছে, তাদের অসাধারণ সাহিত্য লিখেছেন, চমৎকার সব বইগুলো লিখেছেন, বা ইউরোপের বাইরে অনেকে লিখেছেন গিয়ে। তো এই দিক থেকে আমাদের সীমাবদ্ধতা আছে যে আমরা রাজনীতি নিয়ে এত ব্যস্ত থাকি যে রাজনীতি যাদের জন্য করি বা যে কথাগুলো বলি আমি সেই কথাগুলো লিখে যাই না আমার পরবর্তী প্রজন্মের জন্য গিয়ে। আমি মনে করি এদিক থেকে ব্যতিক্রম যারা, তার মধ্যে একজন মিয়া গোলাম পরোয়ার সাহেব একজন, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তার 5টি বই, আমি সবগুলো বই পুরো পড়ি না, কিন্তু পাওয়ার পরপরই গতকালকে পরশু মিলে আমি মোটামুটি চুপগুলোই ফেলছি। তার সামারি যেগুলো দেখার সূচিপত্র ইত্যাদি ইত্যাদি আমি দেখেছি, খুবই ভালো লিখেছেন, সুলিখিত বই হয়েছে। আমার মনে হয় যে আমরা যদি এগুলো অধ্যয়ন করি তাহলে রাজনীতিবিদের চিন্তা, তার দর্শন, তার কার্যক্রম, তার অভিজ্ঞতা এবং তিনি জাতিকে কি বলতে চান সে কথাগুলো জাতি জানতে পারবে কি। আর আমরা যারা রাজনীতিতে আছি আমাদের জন্য দোয়া করেন, আমরা রাজনীতি কম করে যাতে কিছু কিছু লেখালেখি করতে পারি, আর পড়তেও পারি আর লিখতেও পারি। তো লেখার জন্য পড়াটা অপরিহার্য। বলা হয় থাকে যে যদি 1 পৃষ্ঠা লিখতে চান তাহলে 10 পৃষ্ঠা পড়তে হয়। তো আমরা যেহেতু পড়ি না, সুতরাং আমরা লেখিও না। আমরা যাতে সবাই পড়াশোনা করি, সবাই যাতে আমরা লেখালেখি করি, যাতে শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, অনাগত সেই মানুষগুলোর জন্য যাতে আমরা কিছু দিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমাদের থাকলো, আমার থাকলো। আমি আবারও আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি। এটা সুন্দর আয়োজন, এটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আপনারা অনেকেই এখানে আসছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা। আমরা সবাই যাতে আমাদের এই প্রিয় দেশটিকে, যে দেশটি দীর্ঘ 16 বৎসর জালিমের কবলে ছিল, মুক্ত হয়েছে, আমরা যাতে আর কোনো জালিম এখানে না দেখি। আমরা একটি সুন্দর, সুস্থ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ যাতে আমরা সবাই মিলে করতে পারি। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম এমপি। এই পর্যায়ে ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় পানি সম্পদ মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শহীদুদ্দিন চৌধুরী এনি, উপস্থিত আছেন সম্মানিত এই বইয়ের সম্মানিত লেখক, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামীর নায়েবে আমির উপস্থিত আছেন বর্তমান সংসদের সম্মানিত এমপি ATM আজহারুল ইসলাম। আজকে যে বইগুলো এখানে মোড়ক উন্মোচন হবে, আমার বিশ্বাস যে সবারই দৃষ্টি মাঝখানে যে বইটি লৌহ কপাটের অন্য জীবন তথা কারা স্মৃতি নিয়ে যে বইটি, এটির দিকে সবারই দৃষ্টি। তার বাইরেও আমি একটি বিশেষ কথা বলতে চাই। আমি নিজেও একটি প্রকাশনার সাথে সম্পৃক্ত আছি, বাট রিসেন্ট আমরা অধিকাংশ ক্ষেত্রেই অনুবাদ কর্ম নিয়ে ব্যস্ত আছি। অর্থাৎ আমরা বিশ্বের নানান গুরুত্বপূর্ণ লেখকদের সাহিত্য ভাণ্ডার থেকে আমরা গুরুত্বপূর্ণ বইগুলো অনুবাদ করার কাজে নিয়োজিত রয়েছি। আমার বিশ্বাস যে এই প্রশ্ন যদি আমাকে করেন যে এই কাজ কেন করেন, এটার একটা বড় উত্তর এটাও হবে যে আমাদের মৌলিক লেখক যেটা আর কি, সেটার বিরাট সংকট থাকার কারণেও আমরা অনুবাদ কর্মের দিকে একটু বেশি ঝুঁকে গেছি। এই যে আজকে 5টি বই প্রচ্ছদ প্রকাশনী থেকে প্রকাশিত হলো, পুরোটাই মৌলিক সাহিত্য এবং একজনের লেখকের, বাংলাদেশি লেখক। তো বাংলাদেশে তো লেখক সত্তা নানান দিক, নানান বিভাগ নিয়েছিল। একটা দীর্ঘ সময় ধরে আমরা উপন্যাস, গল্প, এই সব সেক্টরে বেশি সময় দিয়েছি, পড়েছিও আমরা। এখন সেখান থেকে বের হয়ে এসে জীবনবোধ নিয়ে, দর্শন নিয়ে, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মেসেজ কি, সেই বিষয়গুলো নিয়ে লেখালেখি ব্যাপকভাবে সমাদৃত বা বর্তমান সময়ের জন্য খুবই আলোচিত। সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখেই আমাদের সামনে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে 5টি বই এনেছেন, এই বইগুলোর মধ্যে বেশ কয়েকটি আগে থেকেই বাজারে আছে, আমরা এই বইগুলো সম্পর্কে জানতে পেরেছি। বাট এই যে কারাস্মৃতি নিয়ে যে লেখা, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ক্যাটাগরিতে যারা আমরা আছি
তারা সবাই কারাগারের দীর্ঘ স্মৃতি বহন করে চলেছি। জুলুম নির্যাতনের এমন কোনো দিক নাই, বিভাগ নাই। বিশেষ করে 24 জুলাই গণ অভ্যুত্থানের সময় এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, জামাতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিররা উপস্থিত আছেন এখানে। তাদের উপর যে ভয়ঙ্কর জুলুম নির্যাতন হয়েছে, এর মধ্য দিয়েই কিন্তু একটি সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং আমাদেরকে এই কারা স্মৃতিগুলো জানা দরকার। আমি জানি যে এটা খুবই দুঃসাধ্য, কারণ এত ব্যস্ততার মধ্যেও একটি দলের সেক্রেটারি জেনারেল হয়ে তিনি এই বই লিখেছেন। আসলে তিনি এটি প্রয়োজন ফিল করেছেন বলেই লিখেছেন। এবং এখানে আমার দাবি থাকবে, জামাতের নায়েবে আমির এমপি সাহেব এখানে উপস্থিত আছেন, এটি মাজহার ভাই, তার জীবনের জন্য যে ভয়ঙ্কর স্মৃতি, যে তিনি ফাঁসির আসামি ছিলেন, সেখান থেকে তিনি বেরোয় এসছেন, সেই স্মৃতিটা অবশ্যই তিনি লিখবেন। এবং এখানে দীর্ঘ ছাত্রজীবন থেকে শুরু করে যাকে আমরা দেখেছি ছোটোবেলা থেকে, মাননীয় এমপি শহীদুদ্দিন চৌধুরী, এনি 24 জুলাই পর্যন্ত তিনি অসংখ্যবার কারাগারে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। সম্ভব হলে তিনিও তার স্মৃতিগুলো লিখবেন। আসলে এই লেখালেখিগুলোর মধ্য দিয়েই সাহিত্য সমৃদ্ধ হবে এবং দেশের জনগণকে বা বর্তমান প্রজন্মকে জানতে হবে। সংসদের লাস্ট দিন বা তার কয়েকদিন ব্যাপী আগ পর্যন্ত আমরা একটা আলোচনায় ছিলাম। অনেকজন এমপি একটা কথা বলেছেন যে বর্তমান প্রজন্মকে আমরা রিলেট করতে পারছি না। তো বর্তমান প্রজন্মকে আমরা কী দিয়ে রিলেট করব? আমাদের শুধু কথা, শুধু 2টা ভিডিও বক্তব্য দিয়ে দেওয়ার মাধ্যমে হবে না। এখানে অবশ্যই কিছু দালিলিক বিষয় থাকা লাগবে এবং সেটি অবশ্যই লিখিত আকারে থাকা দরকার। সেটা রেফারেন্স হিসেবে যেন গ্রহণ করতে পারে জাতি, এই প্রজন্ম বিশেষ করে। আমি এজন্য অশেষ মোবারকবাদ জানাচ্ছি অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার, যিনি এই সাহিত্যকর্ম করেছেন। এবং আমি যে দাবি রাখলাম সেই দাবিগুলো আমাদের সম্মানিত অতিথিরাও বিবেচনা করবেন। এই আশাবাদ রেখে আমি এই বইগুলোর উত্তরোত্তর সমৃদ্ধির সাফল্য কামনা করে আগামীর বাংলাদেশ সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।